আপনারা কি জানেন যে দেশটি একসময় ইউরোপ কাঁপানো ভাইকিংদের জন্মভূমি ছিল, সেটি আজ বিশ্বের অন্যতম সুখী ও শান্তিপূর্ণ দেশ। ডেনমার্কের ইতিহাস কেবল রাজতন্ত্র আর যুদ্ধের গল্প নয়, এটি উদ্ভাবন, সহনশীলতা এবং মানবতাবাদের এক অসাধারণ যাত্রা। আসুন আমরা এই নর্ডিক জাতির বিস্ময়কর অতীত অন্বেষণ করি। ডেনমার্কের ইতিহাস শুরু হয় ভাইকিংদের গর্জন দিয়ে। এই নির্ভীক নাবিক ও যোদ্ধারা শুধু লুটপাটই করেনি, তারা নতুন বাণিজ্য পথ খুলেছিল এবং দূরদূরান্তে বসতি স্থাপন করেছিল। তাদের জাহাজগুলো ছিল প্রযুক্তির এক বিস্ময়। ভাইকিংরা ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মতো বিশাল সাম্রাজ্যগুলোতেও নিজেদের প্রভাব বিস্তার করেছিল। তাদের দুঃসাহসিক অভিযান ডেনমার্ককে ইউরোপের অন্যতম শক্তিশালী জাতিতে পরিণত করে। এই যুগ ডেনিশ পরিচয়ের ভিত্তি স্থাপন করে। ভাইকিং যুগের পর ডেনমার্ক ধীরে ধীরে একটি সুসংগঠিত রাজ্যে রূপান্তরিত হয়। একাদশ শতাব্দীতে রাজা কানুটের অধীনে এটি একটি বিশাল উত্তর সাগর সাম্রাজ্য গড়ে তোলে। খ্রিস্টান ধর্ম এই সময়ে ডেনমার্কে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। কালমার ইউনিয়ন 1397 ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনকে একত্রিত করে। রানী মার্গারেট প্রথমের নেতৃত্বে এটি ছিল নর্ডিক অঞ্চলের এক বিশাল শক্তি। এই ইউনিয়ন ডেনমার্ককে দীর্ঘকাল ধরে অঞ্চলের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। ষোড়শ শতাব্দীতে ইউরোপে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন শুরু হয়। ডেনমার্কও এর বাইরে ছিল না। 1536 সালে লুথেরানবাদ রাষ্ট্রধর্ম হিসেবে গৃহীত হয়, যা দেশের সংস্কৃতি ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। এই সময়ে ডেনমার্ক তার সামরিক শক্তি আরও বাড়ায়। বাল্টিক সাগরে আধিপত্য বিস্তারের জন্য সুইডেনের সাথে তাদের দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এটি ডেনমার্কের ভূরাজনৈতিক অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। 1660 সালে ডেনমার্কে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাজা তৃতীয় ফ্রেডেরিক সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেন। এই সময়ে রাষ্ট্রীয় প্রশাসন আরও সুসংগঠিত হয় এবং আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়। অষ্টাদশ শতাব্দীতে জ্ঞানালোকের প্রভাবে সমাজে নতুন চিন্তাভাবনা আসে। যদিও রাজতন্ত্র শক্তিশালী ছিল, তবুও শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটে। কোপেনহেগেন ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। নেপোলিয়নিক যুদ্ধে ডেনমার্ক ফ্রান্সের পক্ষ নেয়, যার ফলস্বরূপ তারা নরওয়ে হারায়। এটি ছিল ডেনমার্কের জন্য এক বিশাল ধাক্কা। এই পরাজয় জাতীয়তাবাদের এক নতুন ঢেউ নিয়ে আসে। দেশের সীমানা ছোট হয়ে এলেও ডেনিশ জনগণ নিজেদের সংস্কৃতি ও ভাষার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। এই সময়েই আধুনিক ডেনিশ পরিচয়ের বীজ রোপিত হয়। শিল্প, সাহিত্য ও দর্শনে নতুন প্রাণের সঞ্চার হয়। 1849 সালে ডেনমার্ক একটি উদার সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তরিত হয়। এটি ছিল গণতন্ত্রের দিকে এক বিশাল পদক্ষেপ। জনগণ আরও বেশি রাজনৈতিক অধিকার লাভ করে। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ডেনমার্কে শিল্পায়ন শুরু হয়। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে দেশটি ধীরে ধীরে শিল্প ও বাণিজ্যের দিকে মোড় নেয়। সমবায় আন্দোলন এই সময়ে ডেনিশ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম বিশ্বযুদ্ধে ডেনমার্ক নিরপেক্ষতা বজায় রাখে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ডেনমার্ক দখল করে। এই দখলদারিত্ব ডেনিশ জনগণের মধ্যে প্রতিরোধের জন্ম দেয়। যুদ্ধের পর ডেনমার্ক একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো সবার জন্য নিশ্চিত করা হয়। এটি ডেনিশ সমাজের এক নতুন দিগন্ত উন্মোচন করে। আজকের ডেনমার্ক বিশ্বের অন্যতম উন্নত ও সুখী দেশ। উদ্ভাবন, স্থায়িত্ব এবং উচ্চ জীবনযাত্রার মান তাদের পরিচয়ের অংশ। তারা নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশ সুরক্ষায় বিশ্বনেতা। ডেনমার্কের ইতিহাস আমাদের শেখায় যে প্রতিকূলতা সত্ত্বেও একটি জাতি কিভাবে নিজেদের মূল্যবোধ ধরে রেখে উন্নতি করতে পারে। ভাইকিংদের দুঃসাহস থেকে আধুনিক কল্যাণ রাষ্ট্রের শান্তি, ডেনমার্কের যাত্রা সত্যি অনুপ্রেরণামূলক। ডেনমার্কের এই অসাধারণ ইতিহাস কি আপনাকে মুগ্ধ করেছে? এই নর্ডিক জাতির সংস্কৃতি, উদ্ভাবন এবং জীবনযাত্রা সম্পর্কে আরও জানতে চান? তাহলে আর দেরি কেন? ডেনমার্কের সমৃদ্ধ অতীত ও বর্তমান সম্পর্কে আরও গবেষণা করুন, তাদের জাদুঘরগুলো ভার্চুয়ালি ঘুরে দেখুন, অথবা সুযোগ পেলে সরাসরি এই সুন্দর দেশটি ভ্রমণ করুন। আপনার কৌতূহলকে জাগিয়ে তুলুন এবং ডেনমার্কের গল্পে নিজেকে ডুবিয়ে দিন।